নমস্কার, নির্মলা স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি আলোচনা করব ক্লাস 12-এর ইলেকট্রনিক্স এবং অর্ধপরিবাহী এই চ্যাপ্টারটা, তোমাদের যেটা একদম লাস্টের পোর্শনগুলোতে আছে সেই চ্যাপ্টারটা আজকে আলোচনা করব। দেখো, এই চ্যাপ্টারে প্রথমে আছে যে কঠিন পদার্থের তড়িৎ পরিবহন। কঠিন পদার্থের তড়িৎ পরিবহন। এই চ্যাপ্টারে আমরা মূলত কেলাসিত কঠিন পদার্থগুলো নিয়ে আলোচনা করব। কেলাসিত কঠিন পদার্থ। কেলাসিত কঠিন পদার্থ কাকে বলে? সাধারণত তোমরা জানো যে পদার্থ তিন রকমের হয়, কঠিন, তরল এবং গ্যাসীয়। সেই কঠিন পদার্থের মধ্যে এক রকমের পদার্থ হয় যাকে বলছে কেলাসিত কঠিন পদার্থ। তাহলে এই পদার্থের সংজ্ঞা কি না, যে সকল পদার্থের অণু বা পরমাণুগুলি একটি নিয়মিত সজ্জায় থাকে, নিয়মিত সজ্জায় সাজানো থাকে, সাজানো থাকে, তাদের কেলাসিত কঠিন পদার্থ বলে। আর এই নিয়মিত নকশাকে বলছে কেলাস, এবং নিয়মিত নকশাকে বলা হয় কেলাস। এবং নিয়মিত নকশার ক্ষুদ্রতম একককে বলা হয় একক কোষ বা ইউনিট সেল। তাহলে কেলাসিত কঠিন পদার্থ কি না, যে সকল পদার্থের অণু বা পরমাণুগুলি, আমরা জানি যে পদার্থ মানে কি থাকবে, অণু এবং পরমাণুগুলি দিয়ে তৈরি থাকবে, সেই সকল অণু এবং পরমাণুগুলি একটি নিয়মিত সজ্জায় সাজানো থাকবে, তাদের বলা হচ্ছে কেলাসিত কঠিন পদার্থ। এবং ওই নিয়মিত নকশাকে বলছে কেলাস, এবং ওই কেলাসের ক্ষুদ্রতম যে একক তাকে বলছে একক কোষ। কীরকম দেখতে হয় না, এরকম ধরো ঘনাকাকার, এটা ধরো একটা নিয়মিত সজ্জা থাকবে, এরকম আরেকটা ধরো পাশাপাশি একটা ঘনক আছে, এইভাবে আবার ধরো ওদিকে চলে গেছে, এইভাবে পরপর নিয়মিত একটা সজ্জায় সাজানো থাকবে। এটা এর নিচে ধরো আরো আছে, দিকে আছে, এরকম ভাবে ধরো একটা নিয়মিত সজ্জা আছে, এইভাবে এভাবে পরপর ধরে চলে গেছে। এই যে এদেরকে বলা হচ্ছে কি না কেলাস, এদেরকে বলা হচ্ছে কেলাস। এবং অণু পরমাণুগুলো কোথায় থাকে না, এই যে ঘনকের যে শীর্ষবিন্দুগুলো, এই শীর্ষবিন্দুগুলোতে কি থাকে না অণু পরমাণু থাকে। এখানে হবে না, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে এই যে শীর্ষবিন্দুগুলো, এই শীর্ষবিন্দুগুলোতে কি থাকবে, অণু পরমাণুগুলি সজ্জিত থাকবে। তাহলে এটাকে বলা হচ্ছে কেলাস। এবং দেখো, এদের যে ক্ষুদ্রতম যে একক তাকে বলছে একক কোষ, একক কোষ। হ্যাঁ, এরপর আসছি যে অনিয়তাকার পদার্থ।
অনিয়তাকার পদার্থ কি না কেলাসিত কঠিন পদার্থে আমরা শিখলাম যে অণু পরমাণুগুলি একটা নিয়মিত সজ্জায় সজ্জিত থাকবে। আর নিয়মিত সজ্জায় যদি সজ্জিত না থাকে, যদি এলোমেলোভাবে থাকে, সেই পদার্থকে বলছে অনিয়তাকার পদার্থ। তাহলে যে সকল পদার্থের অণু পরমাণুগুলি এলোমেলোভাবে সজ্জিত থাকে তাকে বা তাদের অনিয়তাকার পদার্থ বলে। এই অধ্যায়ে আমরা মূলত অর্ধপরিবাহী নিয়ে আলোচনা করব। তাহলে অর্ধপরিবাহী কি হবে না, বেশিরভাগ অর্ধপরিবাহী কেলাসিত কঠিন পদার্থের মধ্যেই পড়ছে। তার মানে ওদের অণু পরমাণুগুলো কি হচ্ছে, একটা নিয়মিত সজ্জায় সজ্জিত থাকে। হ্যাঁ, এরপর আসে তড়িৎ পরিবাহিতার ভিত্তিতে পদার্থের শ্রেণীবিভাগ। তড়িৎ পরিবাহিতার ভিত্তিতে আমরা পদার্থকে কয় ভাগে ভাগ করি না, 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে তোমার পরিবাহী, আর একটা অন্তরক, আর একটা হচ্ছে অর্ধপরিবাহী। তোমরা পরিবাহী পদার্থ এবং অন্তরক পদার্থ জানো, কিন্তু এখনো পর্যন্ত অর্ধপরিবাহী পদার্থ জানো না। হ্যাঁ, তাহলে পরিবাহী পদার্থ কাকে বলছে? পরিবাহী পদার্থ কাকে বলে না যে সকল পদার্থ তড়িৎ পরিবহনে খুব শক্তিশালী তাদের পরিবাহী বলে। হ্যাঁ, তার মানে যে সকল পদার্থ তড়িৎ পরিবহনে খুব বেশি শক্তিশালী তাদেরকে বলা হচ্ছে পরিবাহী পদার্থ। পরিবাহী পদার্থের উদাহরণ কি হয় না, পরিবাহী পদার্থের উদাহরণ হয় সাধারণত ধাতব পদার্থগুলো। ধাতব পদার্থ যেমন ধরো রূপো, তামা, অ্যালুমিনিয়াম, এইগুলো কি হয় না পরিবাহী পদার্থ। পরিবাহী পদার্থে কে তড়িৎ পরিবহন করে? তড়িৎ পরিবহন মানে কি? তড়িৎ পরিবহন মানে কি না তড়িৎ পরিবহন মানে হচ্ছে আহিত কণার বিচলন, হ্যাঁ, বা প্রবাহ, তাকে বলা হচ্ছে তড়িৎ পরিবহন। বা আহিত কণাগুলোর বিচলনের দরুন আমরা কিন্তু পরিবাহীতে প্রবাহ পাই। তাহলে এখানে কে তড়িৎ পরিবহন করছে পরিবাহী পদার্থে? না পরিবাহী পদার্থে তড়িৎ পরিবহন করছে মুক্ত ইলেকট্রন। তাহলে ধাতব পদার্থগুলোতে আমরা জানি যে মুক্ত ইলেকট্রনের আধিক্য থাকে, তার জন্য ওই পদার্থগুলো তড়িৎ পরিবহন করে। এরপর চলো অন্তরক। অন্তরক কাকে বলে না অন্তরক যে সকল পদার্থ তড়িৎ পরিবহনে অক্ষম, যে সকল পদার্থ তড়িৎ পরিবহনে অক্ষম তাদের অন্তরক বলে। হ্যাঁ, যেমন ধরো অভ্র, কোয়ার্চ, তারপর ধরো কাঠ, এই সকল পদার্থগুলো কি হয় না তড়িৎ পরিবহনে অক্ষম হয়। তার মানে কি মুক্ত ইলেকট্রন থাকবে না, এই সকল পদার্থকে বলা হচ্ছে অন্তরক। এরপর আরেক ধরনের পদার্থ হয় যার পরিবাহিতা অন্তরকের থেকে বেশি কিন্তু পরিবাহী থেকে কম, সেই সকল পদার্থগুলোকে বলা হচ্ছে অর্ধপরিবাহী। তার মানে যে সকল পদার্থের তড়িৎ পরিবাহিতা অন্তরকের থেকে বেশি কিন্তু পরিবাহীর থেকে কম, পরিবাহীর থেকে
কম তাদের অর্ধপরিবাহী বলে। আর অর্ধপরিবাহীতে তোমার হচ্ছে প্রবাহের জন্য দায়ী কে কে হয় না, প্রবাহের জন্য দায়ী হয় ইলেকট্রন এবং হোল, যেগুলো আমরা পরে আসছি। এখানে কি হবে না, ইলেকট্রন এবং হোলগুলো কি করবে না, তড়িৎ পরিবহনে সহায়তা করবে। তাহলে এই পদার্থটা আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তাহলে এই পদার্থের তড়িৎ পরিবহনের ক্ষমতা কি না, অন্তরকের থেকে বেশি এবং পরিবাহের থেকে কম। আর এদের উদাহরণ কি হবে, এদের উদাহরণ হয় সিলিকন, জার্মেনিয়াম, হিরে, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। এই অর্ধপরিবাহী পদার্থগুলো সাধারণত দেখা গেছে যে পর্যায় সারণীর চতুর্থ শ্রেণীর মৌল, পর্যায় সারণীর চতুর্থ শ্রেণীর মৌল। তোমরা পর্যায় সারণীর ধর্ম জানো, তাহলে যে সকল শ্রেণীতে থাকবে সেই সকল শ্রেণীর যোজ্যতা কি হয়, যত নম্বর শ্রেণীতে থাকবে তার যোজ্যতা কি হয়, তত হয়। তার মানে এই সকল পদার্থ কত নম্বর শ্রেণীর মৌল না, চতুর্থ শ্রেণীর মৌল। তার মানে এদের যোজ্যতা কত হবে, যোজ্যতা কত হবে না, যোজ্যতা 4। যোজ্যতা মানে আমরা কি জানি যে সর্ববহিস্থ কক্ষে, পরমাণুর সর্ববহিস্থ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে তাকে বলা হচ্ছে ওই পরমাণুর যোজ্যতা। তাহলে এখানে বেশিরভাগ অর্ধপরিবাহী পদার্থের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকবে না, 4টা ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে অর্ধপরিবাহী। এরপর এই অর্ধপরিবাহীকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিশুদ্ধ বা স্বকীয় অর্ধপরিবাহী, আর একটা হচ্ছে অপদ্রব্য অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহীতে কি হবে না, এদের সঙ্গে কোনো কিছু মেশানো থাকবে না, ধরো সিলিকন পরমাণু তো সিলিকন পরমাণু। আর অপদ্রব্য অর্ধপরিবাহী বা তোমার হচ্ছে অবিশুদ্ধ অর্ধপরিবাহী, এদেরকে আরেকটা নাম দেওয়া হচ্ছে যেটা হচ্ছে অবিশুদ্ধ অর্ধপরিবাহী। এই সকল অর্ধপরিবাহীতে কি হয় না, এই সিলিকন বা জার্মেনিয়াম বা সিলিকন কার্বাইড এগুলোর সঙ্গে কি থাকে না, অন্য কোনো মৌলকে ডোপিং করে দেওয়া থাকে। ডোপিং মানে কি না, মেশানো থাকে। তাহলে সেই সকল অর্ধপরিবাহীগুলোকে বলা হচ্ছে অপদ্রব্য অর্ধপরিবাহী। এরপরে চলো যে বিশুদ্ধ অর্ধপরিবাহী বা স্বকীয় অর্ধপরিবাহী। বিশুদ্ধ বা স্বকীয় অর্ধপরিবাহী। তাহলে আমরা কি শিখলাম যে অর্ধপরিবাহীর সাধারণত যোজ্যতা কত হয়, 4টা হয়। তাহলে আমরা সিলিকন পরমাণুগুলো নিয়ে দেখি। তাহলে সিলিকন পরমাণু, ধরো এখানে একটা সিলিকন পরমাণু আছে, তাহলে তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত হবে, 4টা হবে। তাহলে 4টা এখানে ইলেকট্রনকে এঁকে নাও, ধরো এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে। ওই সিলিকন পরমাণুর চারপাশে আরও সিলিকন পরমাণু আছে। কোনো পদার্থ তো আর একটা পরমাণু থাকতে পারে না, অসংখ্য পরমাণু একসঙ্গে থাকে। তাহলে এখানে সিলিকন পরমাণু সর্ববহিস্থ কক্ষে যদি 4টা ইলেকট্রন থাকে এবং এই সিলিকনের চারদিকে আরও সিলিকন পরমাণু আছে, তাহলে ধরো এই সিলিকন পরমাণুর চারপাশে আরও 4টা যে সিলিকন পরমাণু আছে তাদের থেকে একটা করে ইলেকট্রন এসে ধরো এখানে সমযোজী এক বন্ধন গঠিত হয়েছে। তাহলে পাশের এখানে একটা সিলিকন, এখানে একটা সিলিকন, এখানে একটা সিলিকন, এখানে একটা সিলিকন। তাহলে দেখো এই যে মাঝখানের যে সিলিকন পরমাণুটার তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত হচ্ছে, 8টা হয়ে গেছে, তার ছিল 4টা। চারপাশে 4টা থেকে একটা একটা করে নিয়ে তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত হয়ে গেছে, 8টা হয়ে গেছে। তার মানে এই সিলিকন পরমাণুর অষ্টক পূর্তি হয়ে গেছে। তাহলে এই যে ইলেকট্রনগুলো, এই যে সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রন, এদেরকে বলা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন। তাহলে এই সিলিকন পরমাণু সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন থাকার জন্য কি হচ্ছে না, এই সিলিকন পরমাণু কেলাসের মধ্যে কি থাকবে না, আবদ্ধ থাকবে, একটা সুষম বন্ধনে আবদ্ধ থাকবে। তাহলে সবগুলো যদি আমরা সিলিকন পরমাণুর ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখব যে এইগুলো
খুব সুস্থিরভাবে আবদ্ধ থাকবে। আমরা এরকম যদি সিলিকন পরমাণু অন্যগুলোকে দেখি তাহলে সেই পরমাণুগুলো কি হবে না এই পরমাণুর মতো একটা সুষম বন্ধনে আবদ্ধ থাকবে। আর 0 কেলভিন টেম্পারেচারে এইগুলো দেখো, এখানে তোমার মুক্ত ইলেকট্রন থাকছে কি? থাকছে না, ওর সর্বহিত কক্ষে অষ্টক পূর্তি হয়ে যাচ্ছে, তাহলে এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না, মুক্ত ইলেকট্রন থাকবে না। তাহলে মুক্ত ইলেকট্রন যদি না থাকে তড়িৎ পরিবহনও করবে না, তাহলে এটা তড়িৎ পরিবহনও করবে না। তাহলে বিশুদ্ধ বা স্বকীয় অর্ধপরিবাহী 0 কেলভিন টেম্পারেচারে তড়িৎ পরিবহন করবে না, কারণ কি? তার মুক্ত ইলেকট্রন থাকছে না। এরপরে আসি যে পরিবহন ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন, এটা কাকে বলে? তাহলে দেখলাম যে বিশুদ্ধ বা স্বকীয় অর্ধপরিবাহীতে এই যে পরমাণুটা তার বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে গেছে, তার মানে অষ্টক পূর্তি হয়ে গেছে এবং এরা সুষম বন্ধনে আবদ্ধ থাকছে। তাহলে মুক্ত ইলেকট্রনগুলো আমি কি করে পাবো? তড়িৎ পরিবহন করতে গেলে তো আমার মুক্ত ইলেকট্রন দরকার। তাহলে মুক্ত ইলেকট্রন আমি কোথা থেকে পাবো? না, আমরা যদি বাইরে থেকে এটাকে তাপ দিই, এই ধরো কেলাসটাকে আমি বাইরে থেকে তাপ দিলাম, তাপ দিলে কি হবে? ওই তাপ শক্তি এই ইলেকট্রনে স্থানান্তরিত হবে। তাহলে ধরো এই ইলেকট্রনগুলোর মধ্যে কোনো ইলেকট্রন এমন গতিশক্তি পেল, সেই গতিশক্তির জন্য ধরো এই বন্ধন ছেড়ে ও ধরো মুক্ত হয়ে গেল। হ্যাঁ, তাহলে তাপ শক্তি দেওয়ার ফলে এই ইলেকট্রনগুলোর কি হচ্ছে না? গতিশক্তি বাড়ছে এবং এই ইলেকট্রনগুলোর মধ্যে কিছু কিছু ইলেকট্রন কি করছে না? এমন গতিশক্তি হয়ে যাচ্ছে, ওরা কি করছে না? বন্ধন থেকে বেরিয়ে যাচ্ছে। সেই যে ইলেকট্রন তাকে বলা হচ্ছে মুক্ত ইলেকট্রন, হ্যাঁ, বা পরিবহন ইলেকট্রন। তাহলে বন্ধন থেকে যে ইলেকট্রনগুলি বাইরে বেরিয়ে যায় তাদের পরিবহন ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন বলে। এই যে পরিবহন ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন, তাহলে এদের সংখ্যার ভিত্তিতে আমরা পদার্থকে 3 রকম ভাবে ভাগ করতে পারি। পরিবাহীর ক্ষেত্রে দেখা গেছে, পরিবাহী পদার্থের ক্ষেত্রে দেখা গেছে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব হয়। ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব মানে কি না? একক আয়তনে যত সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকবে, তাহলে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, বা এখানে বলতে পারো মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব সাধারণত 10⁻23 m⁻⁻³ আর অন্তরকের ক্ষেত্রের মানটা হয় 10⁻7 m⁻⁻³ আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে হয় 10⁻16 m⁻⁻³। তার মানে দেখো সবচেয়ে মুক্ত ইলেকট্রনের সংখ্যা একক আয়তনে বেশি কার? পরিবাহীর ক্ষেত্রে। তার জন্য পরিবাহী পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা বাকি দুটো পদার্থ থেকে বেশি। এরপর কি আছে না? অর্ধপরিবাহী আছে এবং অন্তরক সবচেয়ে কম। তাহলে এই মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্বের উপর ডিপেন্ড করছে তড়িৎ পরিবাহিতা। আচ্ছা, এরপর আসছি প্রবাহের মান। যে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীতে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে প্রবাহের মান কত হবে? সিলিকন ক্যালাসের ক্ষেত্রে দেখা গেছে প্রবাহের মান হয় 10⁻⁻⁹ অ্যাম্পিয়ার, মানে ন্যানো অ্যাম্পিয়ার অর্ডারের হয়। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে হয় 10⁻⁶, তার মানে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের। তার মানে দেখো প্রবাহের মানগুলো বিশুদ্ধ অর্ধপরিবাহীতে খুব কম। হ্যাঁ, এরপর আসছি রোধের সঙ্গে উষ্ণতার পরিবর্তন বা উষ্ণতার পরিবর্তনে রোধের পরিবর্তন।
উষ্ণতার পরিবর্তনে রোধের পরিবর্তন। তাহলে এখানে যদি আমরা গ্রাফটা নিই, তাহলে ধরো এদিকে আমি উষ্ণতা লিখেছি, এদিকে ধরো রোধ দিয়েছি। আমরা জানি যে ধাতুর ক্ষেত্রে তোমার হচ্ছে রোধ এবং উষ্ণতার গ্রাফটা কীরকম হয় না সরল রৈখিক হয়। ধাতু, এটা হচ্ছে ধাতু। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হবে না একটা আয়তাকার পরাবৃত্ত হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অর্ধপরিবাহী। আমরা কি জানি যে উষ্ণতা বৃদ্ধি করলে ধাতব পদার্থের রোধ কি হয়, বাড়ে। উল্টোটা ঠিক হয় যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধ কি হবে না কম হবে। আচ্ছা, এরপর আসছি হোলের উৎপত্তি। হোলের উৎপত্তি, ধরো এখানে একটা বন্ধন আছে, যেটা এখানে বন্ধন হয়েছিল, ধরো দুটো ইলেকট্রন আছে। দুটো ইলেকট্রন থেকে যদি বন্ধন ছেড়ে একটা ইলেকট্রন বেরিয়ে যায়, ধরো তুমি তাপ দিয়েছো, তাপ শক্তি দেওয়ার ফলে ধরো ইলেকট্রনের শক্তি বৃদ্ধি ঘটছে। তাহলে গতিশক্তি যদি বৃদ্ধি ঘটে, ধরো এই ইলেকট্রনটা সমযোজী এক বন্ধন ছেড়ে ধরো বাইরে চলে এসছে, তাহলে এখানে কি হচ্ছে শূন্যস্থান হচ্ছে। ধরো পাশের একটা বন্ধন আছে, পাশের বন্ধনের যে ইলেকট্রন জোড় তার থেকে ধরো ইলেকট্রন এই শূন্যস্থান দখল করতে ছুটে আসবে। হ্যাঁ, তার জন্য এখানে দেখো আবার ইলেকট্রন হয়ে যাবে হোল, এদিকে চলে আসবে। তাহলে হোলের গতি কোন দিকে হচ্ছে, ডান দিকে, এটা হচ্ছে হোলের গতি। আর এদিকে কি ইলেকট্রনের গতি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে হোলের গতি যেদিকে হবে ইলেকট্রনের গতি উল্টো দিকে হবে। দেখো মনে হচ্ছে যেন হোলটা ওই দিকে যাচ্ছে, ইলেকট্রনটা এইদিকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে হোলের উৎপত্তি। তাহলে হোলের যদি তোমাকে সংজ্ঞা বলতে বলে কি বলবে তাহলে না, বন্ধন ছেড়ে যখন ইলেকট্রনগুলো বেরিয়ে যায় তাহলে ওই স্থানে কি হয়, ইলেকট্রন ঘাটতি হয়। ওই ইলেকট্রন ঘাটতিকেই বলা হচ্ছে হোল। হোল কিন্তু বাস্তবে কোনো কণিকা নয় বা কণা নয়, কিন্তু এখানে আমরা ওর আধানটাকে পজিটিভ হিসাবে ধরে নেব। ইলেকট্রনের আধান নেগেটিভ হয়, আর ইলেকট্রনের ঘাটতিকে বলা হচ্ছে হোল, এবং ওই হোলের যে আধানটা সেটাকে আমরা ধনাত্মক আধান ধরব। হ্যাঁ, তোমরা কিন্তু শুধু ভিডিওটা দেখবে না, সঙ্গে সঙ্গে খাতা পেন নিয়ে লিখতে থাকবে যেরকম তোমরা পড়ো। আচ্ছা, এরপর আসছি কঠিন পদার্থের শক্তিপটি। কঠিন পদার্থের শক্তিপটি আমরা এখানে একটা পরমাণু নিয়ে আলোচনা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো সোডিয়াম পরমাণু, সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা কত হয়, 11। হ্যাঁ, তার মানে ইলেকট্রনের সংখ্যা কত না 11টা। ওর ইলেকট্রন বিন্যাস কীরকম হয় আমরা জানি, 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে 1 নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন থাকছে, দুটো। 2 নম্বর কক্ষপথে কটা থাকছে, 2 + 6, 8টা। 3 নম্বর কক্ষপথে কটা থাকছে না, একটা ইলেকট্রন থাকছে। তার মানে ধরো এখানে একটা সোডিয়াম এর নিউক্লিয়াস আছে, তাহলে নিউক্লিয়াস থেকে 1 নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন থাকছে না, দুটো। তারপরে কক্ষপথে কটা ইলেকট্রন থাকছে না, 8টা ইলেকট্রন থাকছে, 8টা। 3 নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন থাকছে না, একটা ইলেকট্রন থাকছে। তাহলে এই সর্ববহিষ্ঠ কক্ষের যে ইলেকট্রন তাকে বলা হয় কি, যোজ্যতা। তার মানে এই সোডিয়াম পরমাণুর যোজ্যতা কত, 1। সোডিয়াম পরমাণুর যোজ্যতা কত না, 1। তাহলে দেখো নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব যত কম হবে আকর্ষণ বলটা কি হবে তত বেশি হবে। ইলেকট্রনের আধান কি নেগেটিভ, আর তোমার হচ্ছে নিউক্লিয়াসের আধান কি পজিটিভ। তাহলে এই নিউক্লিয়াস তো ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাহলে আমরা ওই কুলম্বের সূত্র থেকে কি জানি না, দূরত্ব যত কম হয় আকর্ষণ বলের মানটা তত বেশি হয়। তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি অঞ্চলে বা কাছাকাছি কক্ষপথ, যেই কক্ষপথগুলো কাছাকাছি থাকবে সেই কক্ষপথে ইলেকট্রনের উপর আকর্ষণ বলটা কি হবে না, সবচেয়ে বেশি হবে। তাহলে ইলেকট্রন যত দূরে থাকবে নিউক্লিয়াস থেকে তত আকর্ষণ বল কি হবে, তত কম হবে। তাহলে এগুলোকে আমরা বলতে পারি যে এটা একটা কূপের ভেতর আছে। ধরো এটা হচ্ছে সোডিয়াম নিউক্লিয়াস, যদি আমি একটা বিচ্ছিন্ন সোডিয়াম পরমাণুর কথা ভাবি, তাহলে এরকম একটা কূপের মধ্যে থাকবে। কূপ, কূপ মানে কি, ধরো নলকূপ বা কুঁয়োতে কি হয়, ধরো এরকম গভীর থাকে।
যত গভীরে যাবে তত কি হয়, যে বেরোতে আমার বেশি শক্তি প্রয়োজন। হ্যাঁ, একই রকমভাবে যে যত তোমার হচ্ছে ভেতরের কক্ষপথ তত কি হচ্ছে, শক্তিটা আকর্ষণের যে মানটা সেটা কি হচ্ছে, বেশি হচ্ছে। তাহলে তাকে কক্ষপথ থেকে চ্যুত করতে বেশি শক্তির প্রয়োজন, আর সবচেয়ে বাইরের কক্ষপথের ইলেকট্রনকে কক্ষপথ ছেড়ে বের করতে সবচেয়ে কম শক্তির প্রয়োজন। তার জন্য এখানে ইলেকট্রনগুলো কি হচ্ছে না, একটা মনে হচ্ছে না কূপের ভেতরে আছে। ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াস। এখান থেকে ধরো সবচেয়ে কাছে কে আছে না, 1s আছে, 1s এ কটা আছে না, 1s2, দুটো ইলেকট্রন। তাহলে ধরো দুটো ইলেকট্রন। এরপর কি আছে না 2s2, তাহলে এটা ধরো 2s2, কটা ইলেকট্রন না, দুটো ইলেকট্রন। এরপর দেখো 2p6, আমরা পাউলির অপবর্জন নীতি অনুযায়ী কি জানি না, একটা উপশক্তি স্তরে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে, একটা উপশক্তি স্তরে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে, এবং সেই দুটো ইলেকট্রনের কি হবে, ঘূর্ণনের দিকটা কি হবে না, বিপরীত ধর্মী হবে। একটা যদি ক্লকওয়াইজ হয়, একটা কি হবে না, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই 2p6টা তিনটা উপশক্তি স্তরে ভেঙে যাবে এবং প্রত্যেকটাতে দুটো করে থাকবে। তাহলে এগুলো হচ্ছে পাউলির অপবর্জন নীতি থেকে জেনেছি। তাহলে এখানে 2p6। এরপর 3s1, এটা ধরো এটা 3s1, এখানে কটা ইলেকট্রন থাকবে না, এখানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা 1, মুক্ত ইলেকট্রন বলছি, আর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত না 1। তাহলে এরকম একটা বিভব কূপের ভেতর থাকবে বা একটা কূপের ভেতর থাকবে। তাহলে এটা আমরা দেখলাম যে বিচ্ছিন্ন সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনগুলো কীরকম আছে। যদি আমরা সোডিয়াম মৌলর কথা ভাবি, তার মানে সোডিয়াম মৌল মানে কি, একটা নিশ্চয়ই পরমাণু নেই, এর চারপাশে অসংখ্য পরমাণু থাকবে। সেই অসংখ্য পরমাণুর যদি থাকে, তাহলে দেখো এখানে কিন্তু এই যে কূপের যে আকৃতি সেটা চেঞ্জ হয়ে যাবে। সেটা কীরকম হয়ে যাবে না, এরকম ঠিক হয়ে যাবে। তাহলে এগুলো কি না, সোডিয়ামের নিউক্লিয়াস, এগুলো হচ্ছে সোডিয়ামের নিউক্লিয়াস। প্রথমে কে থাকবে না, 1s2 থাকবে, 1s2। তাহলে এটা ধরো 1s2, এগুলো কি হচ্ছে না 1s2। দেখো অসংখ্য পরমাণু থাকছে মানে কি, ধরো 1 নম্বর কক্ষপথে অসংখ্য ইলেকট্রন থাকছে, দুটো ইলেকট্রন থাকতে পারবে একটা উপশক্তি স্তরে। তাহলে এই কক্ষপথে 1 নম্বর কক্ষপথে তো একটা পরমাণুর জন্য দুটো ইলেকট্রন, অসংখ্য পরমাণু যদি থাকে একসঙ্গে তাহলে কি হবে, অসংখ্য ইলেকট্রন থাকবে। তাহলে একটা উপশক্তি স্তরে ম্যাক্সিমাম দুটো থাকতে পারে, তার জন্য তাহলে আমার অসংখ্য উপশক্তি স্তর লাগবে। হ্যাঁ, এবং সেই যে উপশক্তির স্তরগুলো তারা কি হবে, পরস্পরের খুব কাছাকাছি থাকবে। সেই কাছাকাছি থাকার জন্য দেখো এটা হয়ে যাচ্ছে পটি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। দেখো এটা একটা রেখা ছিল, এখানে অসংখ্য রেখা একসঙ্গে আছে। এখানে দুটো ইলেকট্রন একটা উপশক্তি স্তরে ছিল, যেহেতু এটা সোডিয়াম মৌল তার মানে একটা পরমাণু নিশ্চয়ই থাকবে না, অসংখ্য পরমাণু থাকবে। তাহলে অসংখ্য পরমাণুর জন্য এই যে 1s2, এটা তো একটা পরমাণুর জন্য দুটো, অসংখ্য পরমাণু থেকে যদি 1s এর দুটো করে তার জন্য কি হবে, অসংখ্য উপশক্তি স্তরে ভাগ হয়ে থাকবে। তাহলে অসংখ্য উপশক্তি স্তরগুলো পরস্পরের কাছাকাছি বলে এদেরকে দেখতে ঠিক পটির ন্যায় বা মোটা রেখার ন্যায়। এটা ধরো 1s2। এরপর কি আছে না 2s2, ধরো এটা ধরো 2s2, তাহলে এটার ক্ষেত্রেও থাকবে, এটার ক্ষেত্রেও থাকবে। তারপর কি আছে না 2p6, এটা ধরো 2p6, এটা ধরো 2p6। এখানে দেখা গেছে এই যে 1s2, 2s2, 2p6 এই ইলেকট্রনগুলোর উপর শুধুমাত্র তার নিজস্ব যে নিউক্লিয়াস তার আকর্ষণ বল কাজ করবে। তাহলে ধরো এই পরমাণুর যে 1s2, 2s2, 2p6 ওই ইলেকট্রনগুলোর উপর শুধুমাত্র এই নিউক্লিয়াসটার
আকর্ষণ বল কাজ করবে। এই নিউক্লিয়াসের ক্ষেত্রে এখানে যে 1s2 2s2 2p6 এগুলো কি হচ্ছে না, একে আকর্ষণ করছে। তার মানে শুধুমাত্র এই যে ইলেকট্রনগুলোর উপর এই নিউক্লিয়াসের প্রভাব আছে। কিন্তু দেখো 3s1 যেটা, যে এস কক্ষপথে তোমার হচ্ছে একটা ইলেকট্রন থাকছে, ওই যে যোজ্যতা ইলেকট্রনগুলো ওগুলো কি হচ্ছে না, এই যে কূপের বাইরে চলে যাচ্ছে, কূপের বাইরে চলে যাচ্ছে। তাহলে এটা কি না 3s1। তাহলে দেখো যে 1s2 2s2 2p6 এই উপশক্তি স্তরগুলোতে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনের আকর্ষণ কার আকর্ষণ না, এই নিউক্লিয়াসের আকর্ষণ। আর যোজ্যতা কক্ষে যে ইলেকট্রনগুলো থাকছে তাদের উপর আকর্ষণটা কি হচ্ছে না, সবগুলো পরমাণুর দরুন আকর্ষণ বল থাকছে বা প্রভাব থাকছে। হ্যাঁ, তাহলে এখানে তো একটা পরমাণুর জন্য ধরো একটা ইলেকট্রন থাকবে 3s1, কিন্তু এরকম তার মৌল মানে কি অসংখ্য পরমাণু আছে। তাহলে অসংখ্য পরমাণু মানে কি হচ্ছে যে এখানে অসংখ্য ইলেকট্রন থাকবে। তাহলে আমরা পাউলির অপবর্জ্য নীতি থেকে জানি একটা উপশক্তি স্তরে ম্যাক্সিমাম দুটো থাকবে এবং তাদের স্পিন কি হবে না, দুটো বিপরীতধর্মী স্পিন হবে। তাহলে এখানে যেহেতু অসংখ্য ইলেকট্রন থাকছে তাহলে ওদের থাকার জন্য আমার অসংখ্য উপশক্তি স্তর লাগবে। সেই উপশক্তি স্তরগুলো কি হচ্ছে না, পরস্পরের খুব কাছাকাছি থাকছে। তার জন্য ওইটা রেখা না হয়ে একটা পটি বা ব্যান্ডের ন্যায় হচ্ছে। হ্যাঁ, একে বলছে যোজ্যতা পটি। তাহলে এটা কি না যোজ্যতা পটি। এরপর আমি যদি বাইরে থেকে শক্তি প্রয়োগ করি, ধরো তাপ শক্তি দিলাম, তাহলে এই যোজ্যতা পটির ইলেকট্রন কি হবে না, পটি ছেড়ে বাইরে বেরিয়ে যাবে। তাহলে পটি ছেড়ে যখন বাইরে বেরিয়ে যাচ্ছে তখন ওটা কি হয়ে যাচ্ছে না, মুক্ত ইলেকট্রন হয়ে যাচ্ছে, মুক্ত ইলেকট্রন হয়েছে। ওই মুক্ত ইলেকট্রনগুলি যে স্তরে থাকবে বা যে পটিতে থাকবে তাকে বলা হচ্ছে পরিবহন পটি। ধরো অসংখ্য ইলেকট্রন যোজ্যতা পটি ছেড়ে ধরো মুক্ত ইলেকট্রন হয়ে গেছে, তাহলে ওই মুক্ত ইলেকট্রনগুলো থাকার জন্য ওদেরও একটা নিশ্চয়ই উপশক্তি স্তর লাগবে। সেই যে উপশক্তি স্তরের শক্তি কি হবে না, যোজ্যতা পটির শক্তির থেকে বেশি হবে। তাহলে ওই পরিবহন ইলেকট্রনগুলো নিশ্চয়ই একটা উপশক্তি স্তরে থাকবে না, যদি পরিবহন ইলেকট্রনের সংখ্যা 2-এর থেকে অনেক বেশি হবে। 2-এর থেকে অনেক বেশি হলে কি হবে না, ওই পরিবহন ইলেকট্রনগুলো থাকার জন্য উপশক্তি স্তর লাগবে। তাহলে সেই যে উপশক্তি স্তর, সেই উপশক্তি স্তরগুলো যদি পরস্পরের কাছাকাছি হয় তাহলে তাদেরকে বলছে যে পরিবহন পটি। বুঝতে পেরেছো? যখন যোজ্যতা পটি থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে ওটা হচ্ছে মুক্ত ইলেকট্রন। তাহলে মুক্ত ইলেকট্রন থাকার জন্য নিশ্চয়ই আমার উপশক্তি স্তর লাগবে। যদি অসংখ্য মুক্ত ইলেকট্রন বেরোয় তাহলে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকার জন্য অসংখ্য শক্তি স্তর লাগবে। সেই যে উপশক্তি স্তর তাদের কি হচ্ছে না, শক্তি প্রায় সমান হচ্ছে। তাহলে তার একটা পটি গঠন করবে, সেটা হচ্ছে পরিবহন পটি। আর পরিবহন পটির শক্তি কি হয় না, যোজ্যতা পটির শক্তির থেকে বেশি হয়। তাহলে এটা ধরো নিচে থাকবে ধরো যোজ্যতা পটি আর উপরে থাকছে পরিবহন পটি। এই যে দুটো পটির মধ্যে শক্তি ব্যবধান এটাকে ইজি দিয়ে প্রকাশ করা হয়। আর এই অঞ্চলটাকে বলছে নিষিদ্ধ অঞ্চল, নিষিদ্ধ অঞ্চল। আর এই ইজি এটাকে বলা হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যবধান। যে যোজ্যতা পটি এবং পরিবহন পটির মধ্যে যে শক্তির ডিফারেন্স সেটা হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যবধান। এই নিষিদ্ধ শক্তি ব্যবধানের উপর ভিত্তি করে আমরা পদার্থকে 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে পরিবাহী, যেটা আমরা আগে দেখছিলাম। একটা হচ্ছে অন্তরক, একটা হচ্ছে অন্তরক, আর এটা হচ্ছে অর্ধপরিবাহী। তাহলে আমরা দেখি যে এই শক্তি পটির ভিত্তিতে আমরা কিভাবে পদার্থগুলোকে ভাগ করব। পরিবাহীতে দেখা গেছে যে উপরে কে থাকবে, পরিবহন পটি, এটাকে আমরা কন্ডাকশন ব্যান্ড লিখি সিবি।
নিচে কে থাকবে না যোজ্যতা পটি বা ভ্যালেন্স ব্যান্ড। পরিবাহীর ক্ষেত্রে দেখা গেছে যে ইজির মানটা 0 হয়, তার মানে এই পরিবহন পটির নিম্নাংশের সঙ্গে যোজ্যতা পটির ঊর্ধ্বাংশ কি হবে না সমাপতিত হবে। তাহলে এই অঞ্চলে কি হচ্ছে দুটো যে পটি তার হচ্ছে সমাপতিত হচ্ছে। তাহলে এটা এতদূর কি না তোমার হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আর এতদূর পর্যন্ত কি না ভ্যালেন্স ব্যান্ড। আর এই অঞ্চলে দেখো দুটো অঞ্চল সমাপতিত হচ্ছে, তার জন্য ইজি ইকুয়াল টু কত হবে না 0 হবে। শক্তি ব্যবধান কত 0। তার মানে অনায়াসেই এই ভ্যালেন্স ব্যান্ড বা যোজ্যতা পটি থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন পটিতে চলে যাবে। হ্যাঁ, তার জন্য এই পরিবাহীটা কি করবে তড়িৎ পরিবহনে খুব ভালো হবে। এরপর আসছি অন্তরক। অন্তরকের ক্ষেত্রে কি হবে না এখানে ধরো ভ্যালেন্স ব্যান্ড থাকবে, এখানে ধরো কন্ডাকশন ব্যান্ড থাকবে। তাহলে এদের যে শক্তি ব্যবধান বা ইজি সেটা হয় 3 ইলেকট্রন ভোল্টের থেকেও বেশি হয়। আর এই যে শক্তিটা এটাকে কোনো ইলেকট্রনই অতিক্রম করতে পারে না, তার জন্য এখানে মুক্ত ইলেকট্রন পাওয়া যায় না। মুক্ত ইলেকট্রন কখন পাওয়া যাবে যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে বা যোজ্যতা পটি থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাবে, তবে কি আমি মুক্ত ইলেকট্রন পাবো। তাহলে এই যে শক্তিটা ব্যবধান, সেই ব্যবধানটা কোনো ইলেকট্রনই হতে পারছে না। এই যে শক্তিটা তার শক্তি হতে পারছে না, কোনো ইলেকট্রনকে এত পরিমাণ শক্তি দিলে তবে তো সেটা কন্ডাকশন ব্যান্ডে যাবে। তাহলে কোনো ইলেকট্রনে কি হচ্ছে না এই পরিমাণ শক্তিটা মানে অর্জন করতে পারছে না। তার ফলে অন্তরকের ক্ষেত্রে কি হচ্ছে না কোনো প্রবাহ পাওয়া যাবে না, প্রবাহ কত হবে 0 হবে। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে দেখি, তাহলে অর্ধ পরিবাহীতে কি হবে না এখানে ইজির মানটা 0 হবে না, আবার কি এর মতো অনতিক্রম্য হবে না। তাহলে নিচে তোমার হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, উপরে কন্ডাকশন ব্যান্ড, মাঝখানের অঞ্চল কি ইজি। এই ইজির মান দেখা গেছে সিলিকনের ক্ষেত্রে 1.11 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে দেখা গেছে 0.6567 ইলেকট্রন ভোল্ট। তার মানে যদি আমরা জার্মেনিয়াম পরমাণু নিই তাহলে ওর ইলেকট্রনকে যদি আমরা 0.67 ইলেকট্রন ভোল্ট শক্তি দিই তাহলে ওর ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড ছেড়ে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, বা যোজ্যতা পটি ছেড়ে পরিবহন পটিতে চলে যাবে। বা সিলিকন পরমাণু যদি নেই তাহলে কি হবে ওর ইলেকট্রনকে যদি আমরা 1.11 ইলেকট্রন ভোল্ট প্রয়োগ করি, শক্তি প্রয়োগ করি, তাহলে ওর ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড ছেড়ে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। তার ফলে কি করবে পরিবহন হবে। হ্যাঁ, আর এখানে কত ভোল্টেজ প্রয়োগ করতে হবে বলতো, যে 0.67 ইলেকট্রন ভোল্টে শক্তি পেতে গেলে নিশ্চয়ই 0.67 ভোল্ট প্রয়োগ করতে হবে। এখানে কত 1.11 ভোল্ট প্রয়োগ করতে হবে। তাহলে এই ভোল্টেজগুলো প্রয়োগ করলে কি হচ্ছে না ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড ছেড়ে কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে। আচ্ছা, এরপর দেখি যে হোলের উৎপত্তি কিভাবে হয়। হোলের উৎপত্তি, তাহলে এটা ধরো তোমার হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড বা যোজ্যতা পটি, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন পটি। তাহলে হোলটা কিভাবে উৎপত্তি হবে না ভ্যালেন্স ব্যান্ডের একটা ইলেকট্রন, তোর এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা যখন শক্তি অর্জন করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, তাহলে এখানে কন্ডাকশন ব্যান্ডে চলে গেল, তাহলে এখানে কি হচ্ছে ইলেকট্রনের ঘাটতি ঘটছে, তার মানে কি একটা হোলের উৎপত্তি ঘটছে। তার মানে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে এই ইলেকট্রনের সংখ্যা যা, ওই ইলেকট্রনটা কি হচ্ছে না হোলের সঙ্গে সমান হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে n = p হবে। আচ্ছা, বিশুদ্ধ বা স্বকীয় অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব হোলের সংখ্যা ঘনত্বর সঙ্গে সমান হবে। আচ্ছা, একটা কথা বলে দিই, আমরা যে আলোচনাগুলো করলাম সেখানে কিন্তু মুক্ত ইলেকট্রন হবে না। মুক্ত ইলেকট্রন কিন্তু এখনো পর্যন্ত আমরা মুক্ত ইলেকট্রন পাইনি। ওইখানে যে শক্তি পটি আলোচনা করেছিলাম, ওইখানে যে 3s1 যে ইলেকট্রনটা, ওই ইলেকট্রনটা কিন্তু মুক্ত নয়। হ্যাঁ, যে নিউক্লিয়াসের থেকে বাইরে, কিন্তু ওটা কেলাসের মধ্যেই আছে, কেলাস ছেড়ে বেরিয়ে যায়নি। কেলাস ছেড়ে যখন বেরোবে তখন ওটা মুক্ত ইলেকট্রন হবে। বিশুদ্ধ বা স্বকীয় অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখা গেছে এই যে তোমার হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে বা পরিবহন পটিতে ইলেকট্রনের সংখ্যা সেটা যোজ্যতা পটির
হোলের সংখ্যার সঙ্গে সমান হয়। তার মানে বিশুদ্ধ বা স্বকীয় অর্ধপরিবাহীতে n = p হয়। ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব হোলের সংখ্যা ঘনত্বের সঙ্গে সমান হবে, কারণ যতগুলো এখানে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড ছেড়ে কন্ডাকশন ব্যান্ডে যাবে ততগুলোই হোল উৎপত্তি ঘটবে ভ্যালেন্স ব্যান্ডে। এরপর হচ্ছে পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহী পদার্থের পার্থক্য। প্রথম পার্থক্য কি না, এদের তড়িৎ পরিবহন ক্ষমতা খুব বেশি হয়, আর এদের তড়িৎ পরিবহন ক্ষমতা থাকে না। এদের তড়িৎ পরিবহন ক্ষমতা থাকে না। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন ক্ষমতা কি হবে, পরিবাহীর থেকে কম। তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহীর থেকে কম, কিন্তু অন্তরকের থেকে বেশি। উদাহরণ বলতে পারো, ধরো এটার উদাহরণ হবে সিলিকন, জার্মেনিয়াম, সিলিকন কার্বাইড, এগুলো। এদের উদাহরণ কি হবে না, অভ্র, কোয়ার্চ, এগুলো। আর পরিবাহীর উদাহরণ কি হবে না, রূপা, তামা। হ্যাঁ, এই ধাতুগুলো কি হচ্ছে, হচ্ছে পরিবাহী হচ্ছে। 2 নম্বর যেটা পার্থক্য, এই পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন কে করে না, তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন। তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন ধাতুর ক্ষেত্রে। আর যদি আমরা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নিই, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে কে করে না, আয়ন করে, ক্যাটায়ন, অ্যানায়ন। আর এদের তো তড়িৎ পরিবহন হয় না, তড়িৎ পরিবহন হয় না। আর এদের ক্ষেত্রে কে করে, হোল এবং ইলেকট্রন। এদের তড়িৎ পরিবহন করে হোল ও ইলেকট্রন। এটা পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধ বাড়ে, কার ক্ষেত্রে, ধাতুগুলোর ক্ষেত্রে। আর উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে, কার ক্ষেত্রে না, তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে। কারণ কি হচ্ছে, যখন আমরা টেম্পারেচার বাড়াবো আয়নের সংখ্যাগুলো বাড়তে থাকে, তার জন্য তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে। আর এদের রোধ অসীম হয়, যেহেতু তড়িৎ পরিবহন ঘটছে না। আর উষ্ণতা বৃদ্ধিতে এদের রোধ কি হয় না, কমে যায়। উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে, কারণ কি, যত উষ্ণতা বৃদ্ধি করবে ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকবে। ইলেকট্রনের সংখ্যা বাড়া মানে কি, হোলের সংখ্যা বাড়া, তার জন্য উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমবে। এরপর 4 নম্বর যেটা পার্থক্য, সেটা হচ্ছে এই পরিবাহীর ক্ষেত্রে যোজ্যতা পটি ও পরিবহন পটির কি হয় না, সমাপতিত হয়, মানে একে অপরের সঙ্গে মিশে যায় বা কিছুটা অঞ্চল মিশে যায়। এটা কি হয়, মিশবে না। তাহলে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড মিশবে না। আর
ওইটার ক্ষেত্রে কি হবে না ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড মিশবে না, কিন্তু এখানে ইজি প্রায় হচ্ছে 3 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি, এখানেও তোমার ভ্যালেন্স ব্যান্ড ও কন্ডাকশন ব্যান্ড মিশবে না, কিন্তু এর ইজির মানটা কী হবে 0 থেকে বেশি হবে এবং 3 ইলেকট্রন ভোল্টের থেকে কম হবে। ইজি দেখা গেছে তোমার হচ্ছে 1 যেটা বলছিলাম যে 1.11 ইলেকট্রন ভোল্ট হয় সিলিকনের ক্ষেত্রে, 0.67 ইলেকট্রন ভোল্ট হয় জার্মেনিয়ামের ক্ষেত্রে। এরপর প্রবাহের মানের ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে পরিবাহের ক্ষেত্রে কয়েক অ্যাম্পিয়ার পর্যন্ত হয় প্রবাহ কয়েক অ্যাম্পিয়ার পর্যন্ত হয়। অন্তরকের ক্ষেত্রে প্রবাহ হয় না, আর সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহের ক্ষেত্রে প্রবাহের মান সিলিকনের ক্ষেত্রে হয় 10⁻⁻19 অ্যাম্পিয়ার অর্ডারের, জার্মেনিয়ামের ক্ষেত্রে হয় 10⁻⁻6 অ্যাম্পিয়ার অর্ডারের। তাহলে এইগুলো গেলে তোমার হচ্ছে পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহীর পার্থক্য। আজ এত দূরই থাক, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে, টাটা।